সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার.com এর আজকের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বদলি বিষয়ক আলোচনা। এই আলোচনায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 3 জন গুণী শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছেন। চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে শিক্ষার.com ফেসবুক পেজ ও শিক্ষার.com অনলাইন পত্রিকায়। আপনারা আমাদের লাইভের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, মতামত দিতে পারেন এবং যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই সমস্ত শিক্ষকরাও কিন্তু আমাদের আজকের অতিথিদের কাছে প্রশ্ন করতে পারেন। তো অনুষ্ঠানের শুরুতে আমি পরিচয় করিয়ে দিব আমাদের আজকে সম্মানিত 3 জন গুণী শিক্ষকের সাথে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আলী স্যার। স্যার যুক্ত হয়েছেন সন্দ্বীপ চট্টগ্রাম থেকে। এছাড়াও আছেন সাইফুল ইসলাম স্যার। স্যার গোপালগঞ্জ সিলেট থেকে যুক্ত হয়েছেন এবং আরো আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সুপিয়া আক্তার ম্যাডাম। ম্যাডাম যুক্ত হয়েছেন মাগুরা থেকে। আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার শুরুতেই আমি প্রথমেই যেতে চাই মোহাম্মদ আলী স্যারের কাছে। স্যার, আপনার কাছে আসলে যে বিষয়টি প্রথমত জানতে চাই, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা নিজেরাও এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি এবং দেশের মাধ্যমিক সেক্টরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটাই আসলে বেশি। তো এটি তো মানে বদলিবিহীন একটি চাকরি, এটা সবারই জানা। কিন্তু কোন প্রেক্ষাপটে, কোন যুক্তিতে আসলে কিসের ভিত্তিতে আপনাদের কাছে মনে হচ্ছে যে আসলে বদলি হওয়াটা খুবই জরুরি, বা শিক্ষকদের বদলি কার্যক্রমটি চালু হলে শিক্ষাক্ষেত্রে একটি বিরল দৃষ্টান্ত তৈরি হবে না, শিক্ষার মান উন্নয়নেও সক্ষম হবে? স্যার যদি বলতেন। ধন্যবাদ মারুফ সোহেল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সব এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আমরা তো জানতাম যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নেই, তারপরেও আমরা এই যে প্রতিষ্ঠানগুলোতে এসেছি, এখন আবার কোন যুক্তিতে বদলি চাচ্ছি। আসলে আমরা বিশেষ করে যারা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তারা এনটিআরসি এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছি। তো এখানে আসার আগে আমরা জানতাম যে এনটিআরসি এর সুপারিশকৃত শিক্ষক এবং অন্যান্য ইন্ডেক্সধারী শিক্ষক এনটিআরসি এর মাধ্যমে যে গণবিজ্ঞপ্তিগুলো হতো, সেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতেন। সে আবেদনের সুযোগ পেলে পরবর্তীতে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন এবং যখন এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগের সুপারিশের ক্ষমতাটা চলে আসে এনটিআরসি এর হাতে, তার আগেও যখন নিয়োগ হতো কমিটির মাধ্যমে, তখনও কিন্তু ইন্ডেক্সধারী শিক্ষকেরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, ইন্ডেক্স ট্রান্সফারের সুযোগ পেতেন। তো তখন যদি সুযোগ পেয়ে থাকেন তারা, তাহলে আমরা যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত কিংবা অন্য যে কোনো ভাবেই হোক না কেন সুপারিশপ্রাপ্ত হয়ে এসেছি বা নিয়োগ পেয়েছি, তাহলে আমরা কেন পাবো না? আর বাংলাদেশের যত চাকরি আছে, বাংলাদেশে বললে ভুল হবে, পৃথিবীতে যত চাকরি আছে প্রায় সব চাকরিতেই বদলি প্রক্রিয়া আছে। তো আমাদের বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এবং অন্যান্য কর্মচারীদেরও কেন বদলির সুযোগ থাকবে না? এটা তো থাকাটা অত্যন্ত একটা যৌক্তিক বলে আমার কাছে মনে হয়। আর এই কারণেই আমরা মানে অনেক দিন ধরেই আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা, আমরা অনেক দিন ধরেই বদলি চেয়ে আসছি সরকারের কাছে। সম্প্রতি বিদায়ী স্বৈর শাসক যিনি ছিলেন, যারা ছিলেন, তাদের কাছেও আমরা দাবি জানিয়ে এসেছিলাম। তারা আমাদের দাবিটি আমলে নিয়ে বেশ কয়েকটি কর্মশালাও করেছে। তাদের সাবেক যে শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি এবং নওফেল স্যার, তারাও আমাদেরকে এরকম আশ্বাস দিয়েছিলেন যে আসলে বদলিটা হচ্ছে অত্যন্ত যৌক্তিক একটা দাবি, শূন্য পদের বিপরীতে আমাদের বদলিটার একটা ব্যবস্থা করবেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সেটা করেননি, হয়তো তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে। তো
আমরা আসলে যারা দূরে শিক্ষকতা করছি তারা আসলে বুঝি যে কষ্টটা কতটুকু। আমরা এই যে দূরে যারা শিক্ষকতা করি আমাদের এই দূরে শিক্ষকতা করতে গিয়ে প্রতিনিয়তই নানা প্রতিকূল পরিবেশের সাথে প্রতিকূল অবস্থার সাথে আমাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছে। ধরুন এই যে আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। আমি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে ৭০০ কিলোমিটার দূরে দুর্গম উত্তাল একটা সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপে এসে শিক্ষকতা করছি। আমি যেখানে শিক্ষকতা করছি এখানকার মানুষের ভাষা, সংস্কৃতি, চলাফেরা সবকিছুই আমার কুড়িগ্রামের থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মানুষের ভাষাটা আয়ত্ত করতে আমার যতটা কষ্ট হয় আমার ভাষায়ও এদেরকে বোঝানোটা অত সহজে হয়ে ওঠে না। আবার আমি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমি যদি একটা পাঠ বুঝাতে চাই তাহলে তাদের ভাষাটা আয়ত্ত করে তাকে বুঝাতে হবে। তা না হলে আমার বুঝানোটা ওইভাবে সহজ হয়ে ওঠে না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে মাতৃভাষায় যত সহজে একটা পাঠকে শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তোলা যায় অন্য কোনো ভাষায় সেটা সহজ। আর আমি এলাকায় এই এলাকার শিক্ষিত অশিক্ষিত অ- এবং অশিক্ষিত বলবো না, সব ধরনের মানুষই আঞ্চলিক ভাষায় কথাটা বেশি বলে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি আমার আঞ্চলিক ভাষায় মানে এদের আঞ্চলিক ভাষা যদি না বলতে পারি তাহলে এদেরকে আমি সুষ্ঠুভাবে পাঠদানে মনোনিবেশ করতে পারবো না। এটা একটা ব্যাপার আছে। আবার আমি যে এত দূরে চাকরি করি আমার পরিবার পরিজন ছেড়ে এসে এখানে শিক্ষকতা করতে হচ্ছে আমাকে। তো আমি যে দূরে শিক্ষকতা করি এই দূরে শিক্ষকতা করতে গিয়ে আমি যখন তখন চাইলেই সুবিধা অসুবিধা যাই হোক না কেন আমি আমার ফ্যামিলির কাছে থাকতে পারছি না। এমনকি আমার প্রিয়জনের বা আপনজন নিকটাত্মীয় কেউ যদি মারাও যায় তাহলেও আমি তার জানাজা করতে পারছি না। কারণ তাকে এখান থেকে ২৪ থেকে ২৫ ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। এটা স্বাভাবিক আবহাওয়া থাকে। যদি এই স্বাভাবিক আবহাওয়া না হয়ে যদি বৈরী আবহাওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই, যাওয়ার কোনো প্রশ্নই না। আমি এখানে আসার পর আমার বেশ কয়েকজন নিকটাত্মীয় মারা গেছেন, আমি সঠিক হতে পারি। আরেকটা বিষয় অবগত করছি, এই যে সর্বশেষ কোরবানির ঈদের পর আমি যখন আসি এসে আমাকে ওই পারে অর্থাৎ সন্দ্বীপের ওই পারের ঘাট চট্টগ্রাম অংশের ঘাট, ওটার নাম হচ্ছে কুমিরা ঘাট। কুমিরা ঘাটে এসে আমি জানতে পারলাম যে ৩ স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে যেতে চাই সুপিয়া আক্তার ম্যামের কাছে। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? সাগর বেশ উত্তাল। স্যার আমি আসবো আপনার কাছে। সুপিয়া ম্যাম কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ম্যাম আমি আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই, আপনি একজন শিক্ষক, একজন মা, একজন গৃহিণী, সর্বোপরি আপনি একজন নারী। এতগুলো বিষয় ম্যানেজ করে চাকরি করাটা কি খুব সহজ? জি। নাকি কোনো প্রতিবন্ধকতা আছে? কি কি ফেস করতে হয়? অভিজ্ঞতাটা যদি আমাদের একটু বলতেন। স্যার প্রথমে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম কি সব জায়গায় হচ্ছে নাকি আমার এখানে হচ্ছে? কথাগুলো একটু কেটে কেটে আসছে তো। আপনি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এবার শুনতে পাচ্ছি। আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন মা, একজন শিক্ষক, একজন গৃহিণী, সর্বোপরি একজন নারী। এতগুলো বিষয় ম্যানেজ করে চাকরি করাটা কি খুব সহজ নাকি কোনো প্রতিবন্ধকতা আছে? আমি প্রথমত আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। শোনা যায় নাকি এখানে? ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে খুব সুন্দর একটা যৌক্তিক প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের সাথে 4টি বিষয় জড়িত
আছে মা, গৃহিণী, নারী স্যার সর্বশেষ এবং আমি যে যখন আমার আইডেন্টিটি বাসা থেকে আসি শিক্ষক। কোরবানির ঈদের পর, আমাকে 3 দিন ওই স্যার আমি কি মোহাম্মদ কন্টিনিউ আলী করব? স্যার, জি জি মোহাম্মদ আলী স্যার, আমি আসবো আপনার কাছে। আমি সুপ্রিয়া আক্তার ম্যামের কাছে একটু শুনতে চাচ্ছি। জি ম্যাডাম। স্যার জি স্যার আমার স্যার, যেটা নেটওয়ার্ক বলছিলাম। ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জি বুঝতে পারছি স্যার, আসবো আপনার কাছে। স্যার আমি ম্যাম কন্টিনিউ। স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে আমি প্রথমত তো আগে একজন পিতামাতার সন্তান ছিলাম, সেই হিসেবে আমি অনেক স্ট্রাগল করে আমি অনার্স মাস্টার্স করেছি, কমপ্লিট করেছি। দেন আমি এনটিআরসি এর স্কুল প্লাস কলেজ দুইটাই আমি নিবন্ধন করেছি। তারপরে নেক্সট যেটা আমি করেছি যে আমার বিএড যে ডিগ্রিটা, যেটা মাস্ট কম্পালসারি আছে আপনার স্কুলের জন্য, সেটা করেছি। এখন এত কিছু করার পরেও যেহেতু আমার পরিবার শিক্ষিত, আমার ফ্যামিলি প্যারেন্টাল যে ব্যাকগ্রাউন্ড তারা সকলেই এডুকেটেড, আমাকেও পড়িয়েছে। এখন এত কিছু করার পরে নিশ্চয়ই আমি যদিও কারোর ওয়াইফ, কিন্তু তারপরেও তো আমি যেহেতু একজন এডুকেটেড ফ্যামিলি, আমি তো বসে থাকতে পারি না। আমার নিজেরও তো একটা আইডেন্টিটি দরকার। আমি এনটিআরসি এর মাধ্যমে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে সার্কুলার হয় তার মাধ্যমে আমি সহকারী শিক্ষক হিসেবে একটা প্রতিষ্ঠানে, আমার বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরে নিয়োগ পেয়েছি। এখন এই নিয়োগটা আমি কেন নিয়েছি যে আগে কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে গণবিজ্ঞপ্তি ছিল তখন কিন্তু নিয়ম ছিল যে এর পরে যে বিজ্ঞপ্তিটা আসবে গণবিজ্ঞপ্তি, তার মাধ্যমে ইন্ডেক্সধারী যারা তারা এটা আবেদনের সুযোগ পাবে এবং তার মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের একটা সুযোগ পাবে। সেই হিসেবে আমি অনেক দূরে জয়েন করেছি। এখন আলটিমেটলি যেহেতু আমি ম্যারিড, আমার দুটো সন্তান আছে, আমার হাজবেন্ড আছে, এখন সেই হিসেবে তো বলা চলে আমি একজন মা প্লাস গৃহিণী এবং তো মহিলা বটেই। তাহলে আমার 4টে আইডেন্টিটি এখানে আছে। এখন যেহেতু আমি একা না, আমার অনেকগুলো হ্যান্ডেল আছে, 4টা হ্যান্ডেল। এখন অবশ্যই এখানে আমার প্রথমত আমি যেহেতু মা, সন্তানের কাছে সময় দিতে হবে। আমি যেহেতু গৃহিণী, তাদেরকেও এই হিসেবে আমাকে সময় দিতে হবে। এবং আমি যে নারী, সেটা আমি একটু পরেই সেটাকে আপনি একটু লেস করে দেখছি। আর তারপরে লাস্টে যে আমার আইডেন্টিটি, আমি একজন শিক্ষক। এখন এই যে আমাকে এত বেশি স্ট্রাগল করতে হয়, আমার নিজের যে বাড়ি মাদারীপুর, সেখান থেকে আমি অনেক দূরে নিয়োগ পেয়েছি মাগুরায়। এখন এই আশায় এসেছিলাম, আমার হাজবেন্ডও কিন্তু রাজি ছিল না, আমার বাবার বাড়িও রাজি ছিল না। কিন্তু ওই যে একটা ইস্যু আছে যে আমরা পরবর্তীতে চতুর্থ গণবিজ্ঞপ্তি আসবে, সেটা তার মাধ্যমে আমি শিফট করে আমি আবার বাড়ির কাছে চলে আসতে পারবো, সেই হিসেবে আমি চলে আসছি অনেক দূরে। এখন পরবর্তীতে যখন আমরা 2022 সালের 23শে নভেম্বর দেখলাম যে আমাদের এই যে 7-2 ধারা, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীরা আবেদন করার সুযোগটা পেতাম, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমাদের কোনো বিকল্প রাস্তা না রেখেই আমাদের এই সুযোগটা বন্ধ করে দিলেন। এখন বন্ধ করার ফলে আমার যে আরো 3টা আইডেন্টিটি আছে স্যার, অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ ফিমেল, সবগুলা কিন্তু আমি হারিয়ে ফেলেছি স্যার। এখন সত্যিকার অর্থে বলা চলে আমি যে লাস্ট যে আমার আইডেন্টিটি, আমি একজন শিক্ষক, আমি কিন্তু সেটাও কিন্তু স্যার প্রায় মানে শেষ হওয়ার পথে। কারণ একজন মানুষ যখন বাঁচতে চায়, অবশ্যই তার কিন্তু একটা প্রথমত পরিচয়, তার একটা ফ্যামিলি। দিন শেষে কিন্তু আমরা 24 ঘন্টা যতই বাইরে কাজ করি, মেল বলেন ফিমেল বলেন, আমাদের আইডেন্টিটি কিন্তু ওই ফ্যামিলি। এখন আমি যখন বাড়িতে আসি, বাড়িতে এসে কিন্তু স্যার আমার কেউ নাই। আমার 2টা বেবি, একটা বেবিকে নিয়ে আমি থাকি, আর বড় বেবিটা বাবার সাথে মাদারীপুরে থাকে। এখন তারা তো শুধু, আমার বড় সন্তান শুধুই ফোন দেয়, আম্মু কবে আসবা, আম্মু কবে আসবা। 2টা বছর অপেক্ষা করতে করতে এখন আসলে তাদের সাথে কানেকশনটা, বন্ডেজটা এতটাই হারাতে বসেছি, আমার ইভেন আমার হাজবেন্ডও আসলে এইটা আর সে কন্টিনিউ করতে চাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। এখন আমার এই ছোট্ট বেবিটা নিয়ে, ছোটটা
নাকি প্রতিষ্ঠান থেকে আমি সরাসরি এখানে আবার চলে আসতে পারি। এখন প্রতিষ্ঠানে যে যাই স্যার, দেখেন আমার প্রতিষ্ঠানে নতুন যারা আসছে এনটিএস এর মাধ্যমে একজন আসছে, আর আগের ছিল 2 জন, তাহলে 3 জন আসছে। ম্যাডাম এই ক্ষেত্রে আমি একটি সম্পর্ক প্রশ্ন করব, এই যে দূর থেকে অনেক দূর থেকে আপনি মাগুরায় এসেছেন চাকরি করতে, তো আপনি অনেক দূর থেকে একজন নারী হিসেবে যে মাগুরায় চাকরি করছেন, এই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনার সহকর্মীদের থেকে কেমন সাপোর্ট পান? স্যার খুব বেশি যে ভালো সাপোর্ট পাই একদমই না, কারণ সব সময় আমাদের প্রতিষ্ঠান প্রধান বলেন যে সবাই লোকাল, সবাই লোকাল। লোকাল মানে কি স্যার, এই দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের 21 জন টিচার, তার মধ্যে তৃতীয় চতুর্থ পঞ্চম দিয়ে 3 জন টিচার হলো এনটিআরসি এর মাধ্যমে সিলেক্টেড, আর বাকি যে 19 জন টিচার আছেন তারা কর্মচারী সহ প্রত্যেকে স্থানীয় আশেপাশে বাড়ি। এখন আমার একটা জিনিস খেয়াল করেন স্যার, আমি যদি বলি যে স্যার আমার সন্তানটা বাসায় একা আছে কিংবা ইভেন অসুস্থ, আমাকে যেতে দেন, তখন বলে যে তুমি যে প্রতিদিন ছুটি দেবো তোমাকে, এটা নিয়মের মধ্যে পড়ে না, কেন তোমাকে প্রতিদিন ছুটি দেবো, তুমি পরশুদিন ছুটি নিয়েছো, তোমাকে নারী হিসেবে কি আমরা এত বারে বার ছুটি দিতে পারি? এখন দেখেন স্যার, একটা জিনিস যৌক্তিকতা সহকারে দেখেন, আমি ছুটি চাইলে বলে যে তোমাকে, আমার বাসা কিন্তু অনেক দূরে, আমি তো ওখানে লোকাল না, আমাকে সবসময় একটু হেয় প্রতিপন্ন করে দেখে ছুটির ক্ষেত্রে বলেন, তারপরে আপনার প্রাতিষ্ঠানিক যে অন্যান্য ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণই আমি সুযোগ বঞ্চিত, এইগুলা থেকে সম্পূর্ণ সুযোগ বঞ্চিত। আর আরেকটা বিষয় যে হলো স্যার, আমার 2টা সন্তান পিতৃ-মাতৃহীন বলা চলে সম্পূর্ণভাবেই। আমার সন্তান বলে, আমাকে প্রশ্ন করে যে আম্মু আমরা কি বাবার কাছে যেতে পারবো না? এতটুকু সন্তান এই প্রশ্ন করে, আমি কিভাবে উত্তর দেব? প্রতিদিন এই যে মিটিং করি, আসলে প্রত্যেকটি সন্তানই তো তার বাবা মাকে একসাথে পেতে চায়, জি জি, এই এতটুকু সন্তানের প্রশ্নের উত্তর বাবা মার কাছে জানান দিতে চায়, এটা তাদের আসলে দাবি। কিন্তু একটা বিষয় তো আসলে প্রচলন আছে যে কর্মজীবী নারীদেরকে যে ধরনের পেশা আছে আমাদের দেশে প্রচলিত যেসব পেশা আছে সেগুলোর মাঝে শিক্ষকতা পেশাটাকে নারীদের জন্য পারফেক্ট মনে করা হয়, কিন্তু সেই শিক্ষকতা পেশায় এসেও তো আপনি খুব যে ভালো আছেন সেটা তো মনে হচ্ছে না। না না, এইটা তো স্যার আমি বললাম প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারিবারিক বন্ডেজটাও কিন্তু ভেঙে যাচ্ছে। আমার সন্তান বুঝে না, শুধু এই যে মিটিং হয়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কথা বলি, এসে জিজ্ঞাসা করে আম্মু আমরা কি আগামীকাল যেতে পারবো, আম্মু আমরা কি আগামীকাল যেতে পারবো, আর কতদিন দেরি আছে, এটা জিজ্ঞাসা করে। আসলে এত অবুঝ সন্তান, একে আমি কিভাবে স্যার বলবো যে এইটা আমাদের আমলাতান্ত্রিক একটা জটিলতা, যেটা আমাদের সংসার ভেঙে যাচ্ছে। আর আরেকটা বিষয় স্যার, আপনি বললেন যে এই যে মহিলা, এই যে স্যার একা একা জীবন ধারণ অসহনীয়, যেটা আপনি মানে বলে শেষ করা যাবে না, যেটা চরম লজ্জার। বাড়িওয়ালারা আমাদেরকে বাড়ি ভাড়া দিতে চায় না, একটা বিষয়। আর এখানে এলাকায় যদি থাকা হয় স্যার, এখানে যদি 10টা বাড়ি থাকে, 10টা বাড়ির মধ্যেই কিন্তু লোকে আঙুল দিয়ে বলে ওই বাড়িতে কিন্তু ম্যাডাম একা থাকে, ওই বাড়িতে কিন্তু কোনো মেল পার্সন নাই, ওনার হাজবেন্ড কিন্তু থাকে না। একটা দৃষ্টিকটু ভাবে বলে, মাথা নিচু করে যেতে হয় রাস্তা দিয়ে। দেখা যাচ্ছে বাড়িওয়ালা আসে আসলে বয়স্ক মানুষ, তার অ্যাটিটিউডটাও ভালো না। বাইরে গেলে স্যার দেখা যাচ্ছে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বাবার থেকেও বয়সে বেশি, দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কটু কথা বলে, হ্যারেস করে। এখন আমরা তো স্যার নিরুপায়, কিভাবে এদের সাথে আমরা কথা বলবো? একটা ভিন্ন একটা পরিবেশে, আমাদের এখানে কোনো পরিচিত জন নাই, আমরা আসছি এই ভেবে যে আমরা হয়তো পরবর্তীতে বিজ্ঞপ্তিদের মাধ্যমে চলে যেতে পারি। বিভিন্ন ধরনের আমাদের নারীদের এত সমস্যা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক ভাবে যেখানে যাই সেখানেও স্যার বিভিন্ন দলীয় কোন্দল আমাদেরকে আলাদা করে রাখে। অনেক কষ্টের কথা আপনার নিকট থেকে শুনলাম, আমি আবারও আপনার নিকট আসবো। আমি এই মুহূর্তে যেতে চাই সাইফুল ইসলাম স্যারের কাছে। তবে আমরা যারা লাইভটি এখনো শেয়ার করিনি, প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, এবং মোহাম্মদ আলী স্যার যদি লাইভটি শেয়ার করা না হয় থাকে বের হয়ে প্রয়োজনে শেয়ার করে আসুন, তারপরে আবার জয়েন করুন। আমি এরই মাঝে সাইফুল স্যারের সাথে একটু কথা বলে নিই। সাইফুল স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার, আমি আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই, আপনি তো গোপালগঞ্জ সিলেটে কর্মরত আছেন একটি মাধ্যমিক প্রতিষ্ঠানে। আপনি আসলে আপনার বাসাটি কোথায় এবং কোথা থেকে এই সিলেটে আপনি এসেছেন? আপনি কেনই বা বদলি চান? আপনার কাছে কেন এই দাবিটি যৌক্তিক বলে মনে হচ্ছে? ধন্যবাদ শিক্ষার আলো.com এম মারুফ সেল স্যারকে আমাকে আজকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলির বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি প্রশ্ন করছেন যে আমি আসলে আমার নিজ জেলা জয়পুরহাট আর আমার কর্মস্থল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, গোপালগঞ্জ না, গোলাপগঞ্জ। জি, এটা স্যার অনেকেই মিস করে আর কি, ভুল করে। এই গোলাপগঞ্জকে গোপালগঞ্জ অনেক সময় বলে ফেলে, প্রায় বলে। তো আমার নিজ জেলা আসলে খেয়াল করা হয় না তো, গোপালগঞ্জ গোলাপগঞ্জ মানে আগে পিছে সবই ঠিক আছে তো, যে কারণে অনেকে হয়তো আমার মতো এই ভুলটি করে। তো যাই হোক, এটি কোনো ব্যাপার না। আপনি জয়পুরহাটে আপনার বাসা, আপনি সিলেটের গোলাপগঞ্জে চাকরি করেন, তারপরে বিশাল একটি দূরত্ব। তো আপনার স্যার যেতে কত সময় লাগে স্যার? যদি আপনি বাসা থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন, কিংবা ধরুন আপনার একদিনের ছুটি দিল, বিভিন্ন সময় তো আমাদের একদিনের ছুটি হয় প্রতিষ্ঠান, তাই না? সেই একদিনের ছুটির ক্ষেত্রে কি আপনি বাসায় পৌঁছানো সম্ভব স্যার? যদি খুব মনের ভিতরে অনেক ক্রন্দন জাগে, পরিবারের প্রতি, পরিবারের মানুষের প্রতি যদি মায়া হয়, তাহলে 1-2 দিনের ছুটিতে কি এই সিলেট থেকে আপনার জয়পুরহাটে যাওয়া সম্ভব? বিষয়টা একটু বলি। আমরা যখন লম্বা ছুটি পেয়ে যাই, অর্থাৎ গ্রীষ্মকালীন অথবা শীতকালীন অবকাশ, অথবা আমি হাই স্কুলে যেহেতু আছি, পূজার যেটা ছুটি পাওয়া যায়, অথবা রমজানের ছুটি অথবা ঈদের ছুটি, এই ছুটি ছাড়া আমরা কিন্তু বাড়িতে যেতে পারি না। কারণ আমার বাড়িতে যেতে গেলে পারে মিনিমাম আপনাকে 16 থেকে 18 ঘন্টা আমাকে জার্নির জন্য রেডি থাকতে হয় আর কি, অর্থাৎ এটা আমাকে গাড়িতেই থাকতে হয় এটা। আর আপনি যেহেতু জানতে চাইছেন যে জয়পুরহাট থেকে আমি এত দূর, প্রায় আমি 700 কিলো দূরে আছি স্যার। সেটা অনেক একটা ট্র্যাজেডিও আছে। আমি 2019 সালে আমি যোগদান করি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমার প্রতিষ্ঠানের নাম মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তো এখানে যখন আমি যোগদান করি, এখানে আসার পরে যে পরিবেশটা হয়েছে, প্রথমে আমি ভাষাগত সমস্যায় পড়ে যাই। প্রথমে আমি দেখি যে সকল শিক্ষকরা কথা বলতেছে। আমি প্রথম 2 মাস চিন্তা করলাম যে মানে কি যেন কথা বলে, আমি শুধু এমনি তাদের কথাগুলো শুনে যাই, কোনো উত্তর আমি দিতে পারি না। এরপরে আমি কি করলাম, ঠিক আছে 2 মাস চলে যাচ্ছে, ক্লাসে যাই যদি কোনো স্টুডেন্টকে পড়া ধরি, তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। এটা একটা। তো বিষয়টা হচ্ছে, এত দূর আমার চাকরির প্রয়োজন ছিল। আমার একেবারেই স্যার, আমার মানে কি বলবো, আমার আল্লাহ যদি রহমত না করতো তাহলে হয়তোবা আমার চাকরিটা প্রয়োজন ছিল। এটা প্রয়োজনের জন্যই কিন্তু আমি এত দূরে এসে জয়েন করছি। আর একটা কারণে জয়েন করছি যে আমি পরবর্তীতে আবেদন করে আমি আমার এলাকায় যেতে পারবো। আর ওই সময় যখন আমি যোগদান করি বা দ্বিতীয় মানে গণবিজ্ঞপ্তিতে যখন আসি, তখন আমাদের সঙ্গে অন্যান্য ইন্ডেক্সধারীরা কিন্তু আবেদন করেছিল। আবেদন করার ফলে কিন্তু আমি এই দ্বিতীয় গণবিজ্ঞপ্তি এত দূরে আমার চাকরিটা হয়। অথচ আমাকে যদি ইন্ডেক্সধারীরা যদি আবেদন করার সুযোগ না থাকতো, এই 7 নম্বর ধারা যদি তখন বন্ধ থাকতো, তাহলে কিন্তু আমরা এলাকায় আবেদন করা পারতাম। কিন্তু সেটা এখন সেই 7 নম্বর ধারাটা বন্ধ করে দিয়েছে। আপনি আরেকটা কথা বলছেন যে আমি এত দূরে কেন চাকরি করলাম, আর এখান থেকে আমার যেতে যে সমস্যাটা হয়, আর প্রিয়জনদের জন্য যে একদিনের যে ছুটি, আসলে আমরা 1 দিন বা 2 দিনের ছুটি পাইলে পরে এটা আমরা কখনোই ভোগ করতে পারি না। কারণটা হচ্ছে, দেখেন, আপনাকে জার্নি করতে হচ্ছে 16 ঘন্টা। তবে আমি আপনাকে ট্র্যাজেডি একটা বিষয় বলবো, যদি আপনি মনোযোগ সহকারে কথাটা শোনেন তাহলে হয়তোবা বুঝবেন।
এখানে কি বলবো যে আমার আমার বাবা আপনার হচ্ছে মৃত্যুবরণ করে। এটা একটা খুব ট্র্যাজেডি। আপনি বলছেন যে আপনার আপনজন, আপনার প্রিয়জনকে যদি দেখার ইচ্ছা হয়, সম্ভব না। আমি মনে করি যে আমি একটা বিদেশের মতো জায়গাতে আছি। আপনি মনে করেন ধরেন যে 18 ঘন্টায় অন্যান্য দেশে, 6 ঘন্টায় অন্যান্য দেশে চলে যাওয়া যায়। কিন্তু আমি 18 ঘন্টায় আমি একটা বিদেশে আছি। আমি বিদেশে, এটা মনে করি। কিভাবে মনে করি? যখন 2021 সালের 2021 সালের 16 জুন আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আমি ফজর 4:25 সংবাদ পাই। আর সিলেট থেকে আপনার বাসে যেতে সময় লাগে, আপনার হচ্ছে বাস পাওয়া যায় হলো সন্ধ্যার সময়, অর্থাৎ বিকেল সন্ধ্যার পরে আর কি, 7টা 6টা এরকম সময়। তো ফজরের সময় আমার সংবাদ আসে। তখন আমার ফ্যামিলি ছেড়ে আমি, ফ্যামিলি মানে গ্রামের বাড়িতেই ছিল। আমি মানে একাই ছিলাম। আমি তো, আমাকে মানসিকভাবে কেউ তার সেরকম সান্ত্বনা দেওয়ার মতো ছিল না, আমার ওয়াইফও ছিল না, আমি একাই ছিলাম। এরপরে আমি কি করলাম, কি আমার প্রথমে টেন্ডেন্সি হচ্ছে যে আমি যে বাসায় ভাড়া থাকতাম সে বাসার একটা প্রাইভেট কার, আমার চিন্তা ভাবনা ছিল যে একটা প্রাইভেট আমি নিব। আর প্রাইভেটে নিয়ে যেতে গেলেও কিন্তু আমার প্রায় 15 থেকে 16 ঘন্টা মিনিমাম সময় লাগবে। এখন আমি কি করব? তখন আমি সিলেটের ইউএস বাংলাকে ফোন দিলাম। ফোন দিয়ে ওনারা প্রথমের দিকে বলতেছে, আসলে আমি তো মানসিকভাবে ভালো নাই। ওনারা বলতেছে এত রাতে এত ভোরে কি কেউ ফোন দেয়? তাই আমি বললাম যে ভাই আমি একটা বিপদে পড়ে গেছি। তো ফোনটা বন্ধ করে রাখলো। তারপরে আমি মানে ভোর ভোর সময় আমি সিলেটের শহরের দিকে রওনা দিলাম। আমার প্রতিষ্ঠান বা কর্মস্থল থেকে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে মিনিমাম আমাকে সিলেট শহরে যেতে। এরপরে সিলেট শহরে গেলাম। যাওয়ার পরে আমি আপনার হচ্ছে আবারও ফোন দিলাম ইউএস বাংলাকে। ফোন দিলাম। দেওয়ার পরে ওনাকে বুঝাই বললাম। তো উনি বলছে, ঠিক আছে আপনি চলে আসেন, এয়ারপোর্টে আসেন, আপনাকে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে আমি এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে গিয়ে আমাকে ওখানে আটকানো হলো। তখন আমি বললাম যে হ্যাঁ, আমাকে ফোন দেওয়া হলো আবার। আমি বললাম যে হ্যাঁ আমি আসতেছি। তো ভিতরে আসে আমাকে সিকিউরিটি গার্ড নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে টিকিট কাউন্টারে টিকিট সব ওকে করে দেওয়ার পরে আমার 9:40-এ আপনার হচ্ছে ফ্লাইট ছিল আপনার থেকে, সিলেট থেকে ঢাকা। আমার স্যার বাসায় যেতে গেলে স্যার 2টা একটু সংক্ষিপ্ত মানে করেন স্যার ট্রানজিট প্লিজ। পেয়েছে। এরপরে আমি ঢাকায় গেলাম। ঢাকা থেকে আবার আরেকটা ফ্লাইটে আপনার হচ্ছে সৈয়দপুর গেছি। ওখান থেকে একটা প্রাইভেট নিয়ে আমার গ্রামের বাড়িতে আমি জোহরের পূর্ব মুহূর্তে পৌঁছে গেছি। আমার তার মানে এটাই হলো ট্র্যাজেডি। আপনার দেশের ভিতরে চাকরি করা অবস্থায়ও বাবার শেষ মুক্তি দেখতো আপনার অনেক বিড়ম্বনা, অনেক হেজিটেশন, অনেক প্যারা ভোগ করতেছে। তো জি। আসলে তারপরেও তো দেখুন যে আজ থেকে 10 বছর বা 15 বছর পূর্বে যোগাযোগ ব্যবস্থা যেটা ছিল সেখান থেকে কিন্তু এখন উন্নত। এরপরেও যদি এই অবস্থা হয় তো আসলে খুবই বেদনাদায়ক। এখন আপনার কাছে আমার আসলে মূলত যে বিষয়টি জানার যে অন্য চাকরিতে আপনি কেন গেলেন না? শিক্ষকতা পেশাটাকেই বা কেন বেছে নিলেন? এমনও তো আসলেই হতে পারতো আমি যে অন্য একটা চাকরিতে গেলে আপনার এই ধরনের বিড়ম্বনা বা এই ধরনের কষ্ট বা পরিবার পরিজন ছেড়ে আপনাকে এইভাবে থাকতে হতো না। হ্যাঁ, এটার আরেকটা উত্তর হচ্ছে, আমি যেহেতু এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ এবং এনটিআরসি এর সনদপ্রাপ্ত, এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে, এটা মনে করেই আমি মনে করলাম যেহেতু আমার একটা সনদ আছে আর শিক্ষকতা একটা পেশা, এটা একটা সকলেই পছন্দ করে এই পেশাটাকে। কারণ একটা শিক্ষক দেশ এবং জাতি গড়ার কারিগর। জি স্যার, অর্থাৎ বুঝতে পারছি। আপনি শিক্ষকতার মহান পেশাটাকে আপনি বেছে নিয়েছেন মানুষ গড়ার কারিগর হিসেবে। এই প্রজন্মকে বেড়ে তুলবেন বা এই প্রজন্মকে আগামী দিনের জন্য তৈরি করবেন, এই মহান ব্রত নিয়ে আপনি এই শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছেন। কিন্তু সেই পেশা আপনার জীবনে অনেক ক্ষেত্রে অন্ধকার টেনে আনছে। আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও আসবো, এই মুহূর্তে যেতে চাই মোহাম্মদ আলী স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে
বদলি প্রক্রিয়া চালু হলে অনেক শিক্ষকই শহরমুখী হবেন বলে একটি গুঞ্জন আছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? যদি আসলে এটাই হয় তাহলে গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো ভালো শিক্ষক থেকে বঞ্চিত হবে, বা এখানে একটি ট্রান্সফার হওয়ার বা বদলি নিজেকে বদলি করে নিয়ে যাওয়ার একটি তীব্র প্রতিযোগিতায় শিক্ষকরা নেমে পড়বে না তো? ধন্যবাদ স্যার আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে কথাটি বলেছেন, যদি বদলি প্রক্রিয়া চালু হয় তাহলে অধিকাংশ শিক্ষকই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে চাইবেন, আর এটা অনেকটা স্বাভাবিকও বটে, যেতেই পারেন। তবে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি শূন্য পদ থাকে তবেই না যেতে পারবেন, যদি শূন্য পদ না থাকে তাহলে তো কখনোই যেতে পারবে না। এটা হলো প্রথম একটা বিষয়। আর এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা যারা আমাদের নিজ এলাকা থেকে 300, 400, 500, 600 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত দূরে আমরা শিক্ষকতা করছি, তাদের কাছে প্রথম এবং প্রধান চাওয়াই হচ্ছে আমরা নিজ এলাকায় ফিরে যাব। কেননা আমরা যারা এই যে দূরে শিক্ষকতা করছি, আপনি নিশ্চয়ই জানেন যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা যে বেতন ভাতা পেয়ে থাকেন তা দিয়ে শহরে টিকে থাকাটা বেশ দুষ্কর। হয়তো কিছু বিষয় আছে, যেমন গণিত, ইংরেজি, এই ধরনের কিছু বিষয় আছে, বিজ্ঞানের কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে শিক্ষকেরা টুকটাক প্রাইভেট পড়াতে পারেন, কিন্তু অন্য বিষয় যেগুলো তারা কিন্তু প্রাইভেট আসলে অনেক বাধা, কারণ আপনি কোচিং বাণিজ্য করতে পারবেন না, প্রাইভেট পড়াতে পারবেন না, এগুলো তো নানা প্রতিবন্ধকতা আছেই। যে প্রতিবন্ধকতা আছে, তারপরেও যদি কেউ পড়াতে চান সেক্ষেত্রে শুধু তারাই পাচ্ছেন অন্য সাবজেক্ট। যেমন আমি কিন্তু বাংলা বিষয়ের শিক্ষক, কেউ আছেন সামাজিক বিজ্ঞানের শিক্ষক, এরকম শিক্ষকেরা যারা, তারা তো এই স্বল্প বেতনে শহরে তো বাড়ি ভাড়াই দিতে পারবেন না, খাবেন কি, সংসার চালাবেন কি দিয়ে? তো এই কারণে আমার কাছে মনে হয় যে না, আমাদের মতো শিক্ষক যারা আছেন দূরে, তারা কখনোই শহরে যাওয়ার স্বপ্নও দেখেন না। বিশেষ করে আমার মতো শিক্ষক যারা, তারা চান যে আমরা নিজ এলাকায় ওই যে গায়ের ধুলি মাটি মেখে মেখে বড় হয়েছে, ওই গায়ের মানুষের সাথে মিশে থাকতে চাই। আমি এটা হলপ করে বলতে পারি, আমি কখনোই শহরের প্রতিষ্ঠানে যেতে চাই না। আমার বাড়ির আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে আমি সেই প্রতিষ্ঠানেই গিয়ে আমার সারাটা জীবন কাটাতে চাই। আমার গ্রামের মানুষগুলো, সহজ সরল মানুষগুলোর সাথে কাটাতে চাই, যাদের সাথে আমার আজকে সকালে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, সেই লোকটার সাথে আমি বিকেলে আবার মিলমিশ হয়ে থাকবো, এই স্বপ্নটা আমি সবসময় দেখি। এবং আমি মনে করি যে এরাই আমার সবচেয়ে কাছের লোক, আপন লোক। বুঝতে পারছি স্যার যে সবার মন মানসিকতা সমান না, আর অন্যদের মতো আপনি নিশ্চয়ই আপনার ওই শহরমুখী হওয়ার ইচ্ছা নেই। আমাদের বেশিরভাগ শিক্ষকও নিশ্চয় আপনার মতনই এই মানে মনস্তাত্ত্বিক দিকটা পোষণ করে। তো আপনার কাছে আমি একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই যে আপনারা বদলি তো আসলে চাচ্ছেন, কিন্তু এর প্রক্রিয়াগত দিকটি কি আপনি কখনো ভেবেছেন যে কোন প্রক্রিয়ায় আসলে এই বদলি ব্যবস্থাটা স্থায়ীভাবে চালু হতে পারে, যাতে আর কখনো কোনো সময় আপনাদেরকে এইভাবে এই বদলি করে অনলাইনে বলেন, মানববন্ধন বলেন, স্মারকলিপি বলেন, শিক্ষকদেরকে বারবার রাস্তায় যাতে নামতে না হয়? কোন প্রক্রিয়া, এই সম্পর্কে কি আপনারা কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে একটু আমাদের বলবেন কি? জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে বদলি প্রক্রিয়াটা আমরা অনেকদিন ধরে বদলি চেয়ে আসছি। কখনো কখনো আমরা এরকম বলেছিলাম যারা ইন্ডেক্সধারী আছি এবং মানে এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত, তাদেরকে আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে বদলির একটা মানে চিন্তা ভাবনা আমরা করেছি এবং দাবি করেছি। আবার 7 নম্বর ধারা ফেরত চেয়েছি। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো সর্বজনীন একটা বদলি চাচ্ছি সরকারের কাছে, এবং এই বদলি প্রক্রিয়া যদি চালু হয়। আর সেটা কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে আপনার বদলি ব্যবস্থাপনা আছে ওরকম? যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বদলি ব্যবস্থাপনা আছে ঠিক সেরকমই। তবে আমরা এরকম চাই, দূরত্ব মানে প্রথমে দূরত্বকে বিবেচনায় নিয়ে আমাদের বদলি প্রক্রিয়াটা চালু হোক। দূরত্ব, বয়স এবং মানে চাকরির বয়স এবং মানে আপনার জন্ম তারিখ থেকে যে বয়স, এই বয়স এগুলো বিবেচনা নিয়ে যদি আমাদের বদলি প্রক্রিয়াটা চালু করে তাহলে সবচেয়ে লাভবান হব বলে আমরা মনে করছি। কারণ আমরা যারা দূরে থাকি, দূরত্বের বিবেচনায় যদি বদলিটা দেওয়া হয় তাহলে দূরের শিক্ষকেরা
খুব সহজে যেতে পারছে, এরকম করে পর্যায়ক্রমে দেখা যাবে সবাই এই সুবিধাটা পাচ্ছেন। এটা আমার কাছে বিশ্বাস হয় আর কি। ধন্যবাদ। বুঝতে পারছি স্যার। তার মানে আপনি মূলত চাচ্ছেন যে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম যেখানে কোনো গণবিজ্ঞপ্তি লাগবে না, কোনো বিশেষ বিজ্ঞপ্তি লাগবে না, একটি সৃজনশীল পদ্ধতি থাকবে যে পদ্ধতির মাধ্যমে প্রতি বছরের কোনো একটা সুনির্দিষ্ট সময় কিংবা সারাটা বছর জুড়ে সেখানে শূন্য পদের তালিকা থাকবে এবং শিক্ষকরা সেখানে তার নিজস্ব প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের বিবেচনার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেগুলোর মধ্যে আপনি বলছেন যে বয়সের একটি ব্যাপার, তারপর দূরত্বের একটি ব্যাপার। এই বিষয়গুলো গুরুত্ব মাথায় রেখে আপনি একটি বদলি ব্যবস্থাপনা চালুর কথা ভাবছেন, এই তো স্যার? জি স্যার, জি স্যার, যে ক্রাইটেরিয়া কথাগুলো বলা হয়েছে এর মধ্যে প্রথম ক্রাইটেরিয়া দূরত্বকে দিতে হবে, মানে প্রাধান্য দিতে হবে দূরত্বকে। প্রথমটা দূরত্ব, তারপরে কি আপনার মতে কি আসে? বয়স। দূরত্বের পরে হলো চাকরির বয়স, তারপরে যদি দিতে হয় তাহলে হয়তো বা একাডেমিক সার্টিফিকেট কিংবা মানে কিন্তু আপনি আমাদের নারীর বিষয়টি গুরুত্ব আনবেন না এক্ষেত্রে? নারীর বিষয়টা আছে, তারপর স্বামীর কর্মস্থল কিংবা স্বামীর এলাকায় যেতে পারবেন অবশ্যই। জি জি জি, কারণ আমাদের প্রত্যেকটা নারী শিক্ষক তো আপনার আমারই মা, আপনার আমারই বোন, আপনার আমারই সন্তান কিংবা আপনার আমারই তো স্ত্রী, তাই না? তো সেক্ষেত্রে আপনি যে ক্রাইটেরিয়া গুলো বলছেন যে যেমন বয়সের ব্যাপারটা, এটি নিঃসন্দেহে একটি ভালো একটা প্রস্তাব। এছাড়াও যে আরো যে ক্রাইটেরিয়া গুলো বললেন, পাশাপাশি নারীর বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি। তো আপনি থাকুন, আমি আরেকবার হয়তো আপনার কাছে আসবো। আমি এই মুহূর্তে যেতে চাই পারভিন আক্তার, সুমাইয়া আক্তার ম্যামের কাছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? সুফিয়া আক্তার। জি স্যার, শুনতে পাচ্ছি আমি। সুফিয়া আক্তার, জি ম্যাডাম। আমি আপনার কাছে আসলে মূলত যেটা জানতে চাই যে আপনাদের এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা, বিশেষ করে নতুন শিক্ষকরা, বেতনের বিষয়ে কিন্তু একটি বিশাল প্রশ্ন তোলে যে আপনাদের এন্ট্রি লেভেলে, অর্থাৎ আপনারা যখন প্রবেশ করেন তখন খুবই একটি সামান্য পরিমাণ বেতন পান আপনাদের দৃষ্টিতে, এবং এই বিষয়টি কিন্তু আপনারা বারবার বিভিন্ন মাধ্যমে বলেন। এবং উৎসব ভাতা এবং হাউস রেন্ট যেটা আছে এবং চিকিৎসা ভাতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অভিযোগ করেন। তো সেক্ষেত্রে এই যে দূরে চাকরি করছেন, সেখানে এই বেতনে চাকরি করে আপনার নিজের চলাচল এবং আপনার পরিবারকে কতটুকু সাপোর্ট করতে পারেন? ধন্যবাদ স্যার আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। এখন আমরা হলাম বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক। আমাদের সহকারী শিক্ষকদের বেতন 12,750 টাকা। এখন আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 500 টাকা, আর দুইটা উৎসব বোনাস দেওয়া হয় মূল বেতনের 25%, আর চিকিৎসা ভাতা 500 টাকা, বাড়ি ভাড়া 1000 টাকা। এখন এত অল্প বেতনে তারপরে স্যার যদি আমরা নিজেদের বাড়িতে থাকতে পারতাম তাহলেও কিন্তু একটা পসিবল হতো যে হ্যাঁ কিছুটা, যেহেতু আমার নিজের বাড়িতে আছি, কিছুটা বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছি, নিজের বাড়িতে থাকছি, আমার বাড়ি ভাড়া লাগছে না, এটা অন্তত একটা ফ্যাসিলিটিস পাওয়া যেত। কিন্তু এখন যেহেতু আমরা অনেক দূর দূরান্তে আছি, 500-700, অনেক টিচাররা 1000, কেউ 1200 কিলোমিটার দূরে আছে। এখন এই যে এই আমাদের এক্সেস যে দ্রব্যমূল্য আমাদের বর্তমান সময়ে, এই 12,500 টাকা বেতনে আমাদের দূর দূরান্তে থাকা খুবই কষ্টকর স্যার। যেখানে আমরা নিজেরাই চলতে পারি না, সেখানে যদি বলা হয় যে আমার বাবা মাকে সাপোর্ট করব, আমার অমুক বিলাসিতা, এগুলো তো স্যার আমাদের জন্য অনেক বেশি দুঃসাধ্য, অনেক বেশি দুঃস্বপ্নের মতো হয়ে যায়। এটা যদি আমাদের জন্য বলা হয় যে যেই কারণে আমাদের গত 5ই মে সাবেক যে শিক্ষামন্ত্রী জনাব নওফেল সাহেবের উপস্থিতিতে যে আমাদের শূন্য পদে বদলির বিষয়টা চূড়ান্ত হওয়ার কথা ছিল, যেটা স্থগিত করলো অযৌক্তিক কয়েকটা কারণে, তার মধ্যে ওয়ান অফ হলো যে যদি বদলিটা চালু করা হয় তাহলে সকল শিক্ষক
শহরে চলে যাও। এটা তো স্যার আমরা নিজেদের আমাদের কাছে অযৌক্তিক এবং হাস্যকর মনে হয়। কারণ এত স্বল্প বেতনে ঢাকা শহরের মতো জায়গায়, যেখানে একটা বস্তির স্লামের একটা রুম ভাড়া নিতেই 5,000 টাকা লাগে, সেখানে কিভাবে একজন শিক্ষক 12,500 টাকা বেতন দিয়ে, আর সেখানে যে শুধু একজন শিক্ষক সিঙ্গেল থাকবে তাও কিন্তু না স্যার, একটা ফ্যামিলি নিয়ে থাকতে হবে, সেটা একজন পুরুষ শিক্ষক হোক একজন মহিলা শিক্ষক। তাহলে এই যে অযৌক্তিক যৌক্তিকতা দেখিয়ে আমাদেরকে দূর দূরান্তে, স্যারেরা তো, আপনি তো বললেন যে একজন স্যার বললেন যে উনি শিক্ষকতাকে মহান পেশা হিসেবে নিয়েছেন, বললেন শিক্ষকতার পেশা এসেছেন। অবশ্যই আমিও সেটাকে সাপোর্ট করি, এবং আমি যেহেতু ফিমেল, আমার পরিবার থেকে সবসময়ই বলে, আমি অন্যান্য জায়গায়ও কিন্তু স্যার অনেক ভালো চান্স পেয়েছিলাম, ICDDRB-তেও চান্স পেয়েছিলাম ভালো ভালো প্রতিষ্ঠানে, কিন্তু আমার প্রতিষ্ঠানের একটাই কথা যে শিক্ষকতা যেহেতু ফিমেল পার্সন, এখানে একটা সিকিউরিটির বিষয় আছে, সিকিউর ফিল করতে পারবা সবসময়, পরিবারও তোমাকে নিয়ে গর্ব করবে যে হ্যাঁ সে একটা সিকিউর প্লেসে আছে, সে একটা মহান পেশায় শিক্ষকতায় আছে, এই জন্যই শিক্ষকতা পেশায় আসা। এখন অন্যান্য কিন্তু যারা আমলারা আছেন তারা আবার বললেন পরবর্তীতে যে যদি দূর দূরান্তে তোমরা নিজেরাই পছন্দের চাকরি নিয়েছো, তাহলে সে চাকরি করার দরকারটা কি ছেড়ে দেওয়ার জন্য? আমার প্রশ্ন হলো সেই সমস্ত আমলাদের কাছে যে তাহলে আমরা কেন স্ট্রাগল করে এতদূর লেখাপড়া করলাম? যদি এই কথায় যদি আমরা সমাধানে আসি, তাহলে কি আমরা সকল ফিমেল পার্সন চাকরি ছেড়ে দিব স্যার? সকল মেল পার্সনে কি চাকরি ছেড়ে দিবে? তাহলে আমাদের শিক্ষকতা কে আসবে বলেন স্যার? বাংলাদেশের কোন পেশায় নাই যে সেখানে বদলি ব্যবস্থা নাই? ইভেন আপনি পৃথিবীর কোন পেশায় বলেন যে বদলি পেশায় বদলি সিস্টেমটা নাই? আমাদের এই বিষয়টা স্যার সম্পূর্ণ একটা অনার্থিক বিষয়। যদি কর্মকর্তারা সদিচ্ছা করেন, আমাদের জন্য কিন্তু শূন্য পদে সার্বজনীন বদলিটা, ওনারা যেটা আমাদের প্রহসনমূলক একটা পারস্পরিক বদলি দিয়েছেন, এখানে তো স্যার 1% শিক্ষক বদলি হতে পারবে না। ওইটাকে যদি ওনারা সংস্করণ করে সেটাকে শূন্য পদে বদলিটা দেয়, আমি উপকৃত হব, আমার সন্তান উপকৃত হবে, আমার পরিবার উপকৃত হবে। ইভেন বাংলাদেশে 64 জেলায় যত বেসরকারি শিক্ষক আছেন সকলে বদলি হয়ে যার যার প্রতিষ্ঠানে যেতে পারবে। এবং আমার প্রতিষ্ঠানে যে সেটা শূন্য পদ থাকবে তা কিন্তু না, নিশ্চয়ই এখানে কোনো না কোনো শিক্ষক, কোনো সন্তান এই এলাকায় জন্মগ্রহণ করেছে, নিশ্চয়ই তারা এসে সেই পদটা ফিল আপ করবেন। এই সদিচ্ছাটা দেখালে কিন্তু স্যার, আর আরেকটা বিষয় আমি যেটা বলি স্যার, না বললেই নয়, এই যে আমরা শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করছি, না পারছি চাকরিটাকে ছেড়ে দিতে, না পারছি এখানে স্টে করতে, এতটা আমরা মানসিক পেইন নিয়ে স্যার প্রতিটা দিন পাঠদান করাই, মানে আমি নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ যে আমি কি কিছু পড়াতে পারছি, আমি কি কিছু দিতে পারছি? ম্যাডাম, এই ধরনের আপনাকে জি স্যার, সেক্ষেত্রে আপনাকে একটি সম্পর্ক প্রশ্ন করতেই চাই যে এই যে দূরে চাকরি করতে এসে ভৌগোলিক ভাবে কি নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, এবং সেগুলো কি আপনার মস্তিষ্কে এক পীড়ার জন্ম দেয় না? সরি স্যার, আমি ঠিক মতো শুনতে পারিনি কথাটা। আমি মূলত আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে এই যে দূরে চাকরি করতে এসে ভৌগোলিক ভাবে কি আপনি কোনো রকম হয়রানির শিকার হন বা মানসিক ভাবে বিপর্যস্ত হন? জি 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 স্যার, এইটা মানে যে বললাম যে এতটা লজ্জাকর পরিস্থিতিতে আমরা পড়ি। এখন আমি যদি আপনাকে কিছু আকার ইঙ্গিতে হয়তো ইনডিরেক্ট বলতে পারবো, কিন্তু ডিরেক্টলি এমন বিষয় আছে, আসলে অনেক ফিমেলরা কান্না করে যে কেন এই পেশায় আসলাম। অনেকের স্যার আমার প্রতিষ্ঠানে মানে 19 জন হলো লোকাল, আর বাকি যে 3 জন আছে তারা হলো NTRCA সিলেক্টেড। 3 জনের মধ্যে স্যার হয়তো আমি একটু কথা বলি, বাকি 2 জন একদম চুপচাপ থাকে, ম্যাডাম এগুলো কথা বলেন না, হয় পারলে আপনি থাকেন, না পারলে চলে যান। বাকি যে 19 জন আছে স্যার, তারা খুব সুন্দরভাবে প্রতিষ্ঠানে থাকে, তাদের ইচ্ছা মতো তারা যাচ্ছে, তারা ইচ্ছা মতো আসছে, ছুটি নিচ্ছে, কিন্তু আমরা যেন কেমন যেন দায়বদ্ধতার মধ্যে থাকি। আর আরেকটা জিনিস বললেন যে মহিলাদের জন্য হ্যারাসমেন্ট, স্যার এমন কোনো প্লেস নাই যে মহিলারা হ্যারাসের শিকার হয় না। রাস্তা দিয়ে যাই, বাবার থেকেও দেখি বয়স্ক একজন লোক, তিনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলছেন, আমি তো অবাক হয়ে গেছি। তিনি বলছেন আমাকে না চিনে, আমি বলছি যে না, তো আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে প্রতিদিন ফলো করি, প্রতিদিন আপনি একা একা যাওয়া আসা করেন, বাজার করেন, এটা করেন। আমি তো অবাক হয়ে গেছি যে স্যার এই পরিবেশে কিভাবে আমরা স্ট্রাগল করে থাকবো। দীর্ঘ 3টা বছর
আমরা 2022 সালে নিয়োগ পেয়েছি, 24 সাল প্রায় শেষের দিকে। দীর্ঘ 3টা বছর খুবই মানবতার জীবনযাপন করছি। সেটা প্রাতিষ্ঠানিক বলেন, সেখানেও বিভিন্নভাবে হেনস্থার শিকার হই, রাস্তাঘাটে বলেন, পরিবারে বলেন। আমার সন্তান যদি বাইরে বের হয় স্যার, খেলতে বের হলে জিজ্ঞাসা করে, ওর বাবা তো আসে না, ওর বাবা তো আসে না। মহিলারা বিভিন্ন ধরনের কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড ছেড়ে দিয়েছে এই জন্য আসে না, হাজবেন্ড ছেড়ে দিয়েছে এই জন্য একা একা থাকে। মানে এমন কোনো প্লেস নেই যে সেখানে আমাদের হ্যারাসের শিকার হতে হয়। আর মানবিক ইসের যেটা বললেন স্যার, মেন্টাল স্যাটিসফ্যাকশন জি জি স্যার, ফিজিক্যাল বলেন, আপনার ফিনান্সিয়াল বলেন, ফ্যামিলিয়ার বলেন, যতগুলা দিক আছে, আমি বলবো যে স্যার একটা মানুষ যদি সে মেন্টালি ফিট না থাকে, ফ্রেশ না থাকে, কোনো দিক থেকে আপনাকে সে 100% দিতে পারবে না। আমরা যে এতটা মানসিক কষ্টে থাকি, আমরা কোনো শিক্ষকই মনে হয় 100% তো নাই, কোনোভাবেই তারা পাঠদানে সুন্দরভাবে সম্পূর্ণভাবে পাঠদানে মনোযোগ দিতে পারে না, কারণ তাদের মধ্যে একটা মানসিক চাপা কষ্ট আছে। এইটা যদি সরকার ইচ্ছা করে, সদিচ্ছা করে যে শূন্য পদে বদলিটা দিতে পারে, সকলেই কিন্তু স্যার খুব সুন্দরভাবে শূন্য পদের মাধ্যমে বদলি হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারে, সুন্দরভাবে পাঠদান করতে পারে। বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো স্যার খুবই অল্প, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সবচেয়ে বেশি, এবং আমরাই কিন্তু সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। ম্যাডাম, সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি হতে পারে বলে আপনি মনে করেন? আসলে হ্যালো স্যার, মানে সেক্ষেত্রে বদলি প্রক্রিয়াটি কি হতে পারে বলে আপনার কাছে দৃষ্টিগোচর হয়েছে? মানে কোন প্রক্রিয়াটি ফলো করলে আপনি স্থায়ীভাবে বদলির প্রক্রিয়াটা কি রকম? জি 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 স্যার, আমরা চাচ্ছি যে আমরা অনেক 2 বছরের বেশি সময় ধরে যে আমরা এতগুলা স্ট্রাগল করলাম, মন্ত্রণালয়ে গেলাম, এনটিআরসি দিয়ে গেলাম, তার ফলে আমরা পারস্পরিক একটা বদলি আমাদেরকে দিয়েছে, যেটা আসলে মানে অযৌক্তিক, প্রহসনমূলক। এখন আমরা চাচ্ছি যে এই পারস্পরিক বদলি, যেহেতু আমরা এটাতে আমরা 1% বেনিফিটেড হতে পারবো না, আমরা চাচ্ছি যে এটাকে সংস্কার করে সেখানে শূন্য পদের বদলিটা দিয়ে দিতে, এবং শূন্য পদের বদলিটা দিলে আমরা কিন্তু সকলেই বাড়িতে যার যার পছন্দের বাড়ির কাছে যে প্রতিষ্ঠান তার কাছে কিন্তু আমরা চলে যেতে পারি স্যার। এবং আমাদের যদি বলেন যে মানসিক, আমরা কিন্তু চাচ্ছি না যে স্যার আমাদের বেতনটা বাড়িয়ে দেন, আমরা কিন্তু বলছি না যে এটাতে কোনো সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো রকমের আর্থিক খরচ হবে, বরঞ্চ এটা তার সরকারের জন্য, শিক্ষার্থীদের জন্য অনেক বেশি স্যার উপকার হবে। কিন্তু ম্যাডাম, আপনাদেরই মতো তো শিক্ষক যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, এরকম অনেক শিক্ষক সংগঠন এবং শিক্ষকরা তো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তুলছেন। সেক্ষেত্রে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আগে না আপনার এই বদলি ব্যবস্থাপনাটা চালু করা আগে? স্যার, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নাকি বদলি ব্যবস্থা সেটা বলেছেন স্যার? জি জি, কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন প্রয়োজনের তাগিদে? আমি স্যার প্রথমত দিব আমি বদলিকে। আমি আগে বাড়ির কাছে আমি ফিরে যেতে চাই, বাড়ির কাছে শিক্ষা প্রতিষ্ঠানে আমি মানসিকভাবে শান্তিতে থাকতে চাই, কারণ মানসিকভাবে যদি আমি সুস্থ না থাকতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে পাঠদান সম্ভব না। এটা শুধু যে আমার ক্ষেত্রে তা না, বাংলাদেশে 64টা জেলার যত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল ক্ষেত্রেই কিন্তু স্যার একই সিস্টেম। আমার এক কলিগ, তার বয়স প্রায় 38 হয়ে গেছে স্যার, তিনি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, সে আমাকে বললো যে এমন একটা জায়গায় আমি আছি, না আমি চাকরিটা ছাড়তে পারছি, কিন্তু এদিকে আমার 30+ অলরেডি হয়ে গেছে, 38 রানিং। এখন আমার এই সিচুয়েশনে দূরে চাকরি করে আমার কিন্তু এখন বিয়েও হচ্ছে। এর জন্য তো স্যার আমরাই দায়ী, আমাদের শিক্ষা ব্যবস্থায় দায়ী, আমাদের বদলি না থাকার জন্য তো এই সমস্যা। এই ম্যাডাম যদি বদলিটার মাধ্যমে তার পরিবারের কাছে যেতে পারতো, অবশ্যই মা বাবার সাথে থাকতে পারতো, অবশ্যই তার বিয়ের ব্যবস্থা করা হতো। এখন ভিন দেশে একটা ভিনদেশী পরিবেশে তাকে তো অবশ্যই একটা অন্যরকম দৃষ্টিতে দেখে। আমি একজন ম্যারিড পার্সন হয়ে স্যার একটা সন্তান নিয়ে আমি এখানে বিভিন্ন ভাবে নিষ্পেষিত, তাহলে একজন সিঙ্গেল ম্যাডাম হয়ে অবশ্যই তিনি তার দ্বিগুণ পরিস্থিতির শিকার।
ধন্যবাদ ম্যাডাম, অত্যন্ত সুন্দরভাবে আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা এবং কষ্টের কথাগুলো তুলে ধরলেন। নানাভাবে সামাজিক অবস্থার মধ্য দিয়ে আপনাদের যেতে হয় এবং সামাজিকভাবেও বিভিন্ন প্রকার হ্যারাসমেন্টের শিকারও কিন্তু আপনাদের হতে হচ্ছে। নিশ্চয়ই আপনাদের এই কথাগুলো কোনো না কোনোভাবে সরকার মহোদয় শুনবেন, বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তারা শুনবেন এবং এটি মানবিকভাবে বিচার বিবেচনা করবেন। তবে আপনি যে বিষয়টি আসলে মূলত বললেন যে আগে সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে পরিবার পরিজনের সাথে চাকরি করাটাই শ্রেয়। কারণ আমি যদি সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে এবং উদার মানসিকতা নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে ব্যর্থ হই, তাহলে সেই অর্থ দিয়ে আমি কি করব? তার মানে জীবনের স্বাচ্ছন্দ্য তো আগে, আর তারপরেই না অর্থ। সেক্ষেত্রে আপনি বদলিকে প্রায়োরিটি দিয়েছেন, এটি অত্যন্ত পজিটিভ মনে হচ্ছে আমার কাছে। তো আমি আসবো আরেকবার খুব অল্প সময়ের জন্য। আমি এ পর্যায়ে একটু সাইফুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে আমি মূলত যে বিষয়টি জানতে চাই যে বদলি প্রথা চালু করতে সরকারের কি কোনো বিশেষ সক্ষমতার প্রয়োজন আছে? এক্ষেত্রে কি কোনো অর্থনৈতিক ব্যয়ের ঝুঁকি আছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ স্যার আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্রশ্ন করছেন যে এটা বদলি করতে কি অর্থ প্রয়োজন আছে আর অন্য কোনো কিছু প্রয়োজন আছে? স্যার, এটা একটাই হলো সদিচ্ছার একটা পরিচয়। সদিচ্ছার হইলে পরে বদলিটা কার্যক্রম করা সম্ভব এবং আপনার বিনা অর্থে অর্থহীন ভাবে এই বদলিটা চালু করা সম্ভব। যেরকম ভাবে প্রাইমারি সফটওয়্যার যে আছে, এই সফটওয়্যারটাকে আরেকটু আপডেট যদি করা যায় এবং এই সফটওয়্যারটাকে যদি মাধ্যমিকের জন্য বা সর্বজনীন যে বদলিটা সার্বজনীন বদলিটা যে আছে, এটা যদি চালু হয়ে যায় পারস্পরিক, তো এটা একটা আমাদের প্রহসনমূলক একটা বদলি নীতিমালা যেটা হয়েছে, বুঝতে এটা পারছি তো স্যার, আমরা কিন্তু আপনার কাছে না না বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনি এখানে যে বিষয়টি ফুটিয়ে তুললেন সেটি হচ্ছে যে আসলে এই বদলি প্রথা চালু করতে শুধু সদিচ্ছার প্রয়োজন, কোনো অর্থনৈতিক ব্যয়ের কোনো সুযোগ এখানে নেই, বা সরকারের কোনো ব্যয়ভার বহনও করতে হবে না। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট একটি সফটওয়্যার এবং একটি সুনির্দিষ্ট নীতিমালায় যথেষ্ট বলে আপনি মনে করেন। তা আপনার কাছে আমি একেবারে সর্বশেষ প্রশ্ন যেটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে বদলি ব্যবস্থা যদি চালু হয়, সেই বদলিতে কি শুধু আপনি শিক্ষক হিসেবে লাভবান হবেন, নাকি প্রতিষ্ঠান কিংবা শিক্ষার্থীর কোনো সুবিধা আছে? খুব সংক্ষেপে স্যার। এখানে যদি বদলিটা চালু হয়, বদলিটা কিন্তু আমার বেঁচে থাকার জন্য। আর আপনি যে বললেন, এখানে আমি উপকৃত হব এবং প্রতিষ্ঠান উপকৃত হবে। যখন দেখা যাচ্ছে 3 বছর যদি এরকম একটা কোনো শর্ত দেয় যে 3 বছর পর সে বদলি হতে পারবে, তাহলে দেখা যাবে যে নতুন পরিবেশে গিয়ে নতুন ভাবে একটা জায়গায় নতুন ভাবে পড়াশোনার পরিবেশটা করা হয়। ছাত্ররাও তখন আপনাকে ভালোভাবে রিসিভ করবে এবং শিক্ষকরা তখন আনন্দ উপভোগ করবে শিক্ষা জি, পাঠদান ধন্যবাদ করতে। স্যার। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে প্রয়োজনীয় বিষয়টি ফুটিয়ে তোলার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে খুব ছোট্ট করে মোহাম্মদ আলী স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনারা যে বিষয়টি আসলে তুলে ধরলেন যে আপনারা দূরে চাকরি করছেন, এই দূরত্বের বিষয়টিকেই বা দূরত্বের কারণে যে মানসিক যন্ত্রণা এবং পারিবারিক যে বন্ধন, সেখান থেকে যে বিচ্যুতি, সেই বিষয়টি ফুটিয়ে তুললেন। কিন্তু আসলে আরো অনেক বিষয় তো আছে। যেমন ধরুন, একজন শিক্ষক দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে একই স্থানে বেড়ে চাকরি করার ফলে তার কিন্তু সেই যে এনার্জি সেটা কিন্তু থাকে না। যখন একজন শিক্ষক নতুন কোনো প্রতিষ্ঠানে যায় বা নতুন পরিবেশে যায়, সে কিন্তু আলাদা একটা এনার্জিও পেতে পারে। কিংবা যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনার কমিটি প্রথার মাধ্যমে চলে, সেখানে দেখা যায় অনেক শিক্ষকের সাথে কিন্তু তার সহকর্মী এদেরও কিন্তু নানা রকম মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, কিংবা ম্যানেজিং কমিটির সদস্যদের সাথেও কিন্তু কোনো প্রতিবন্ধকতা হয়, কিন্তু বদলি চালু না হওয়ার কারণে সে কিন্তু কোথাও যেতেও পারে না। তখন কিন্তু আসলে তার মেন্টালি রিফ্রেশের মধ্য দিয়ে সে কিন্তু পাঠদান করাতে পারে না। এক্ষেত্রে যদি বদলি প্রথা চালু হয়, সেক্ষেত্রে কি কোমলমতি শিক্ষার্থীদের
পাঠদানে অভূতপূর্ব উন্নতি হবে কিনা আপনি মনে করেন স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে কথাটি বলেছেন যে বদলি প্রক্রিয়া যদি চালু হয় সেক্ষেত্রে মানে আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য কোনো উপকার হবে কিনা, এমনটাই তো। আসলে কথা হচ্ছে, যখন বদলি প্রক্রিয়া চালু হয়ে যাবে তাহলে উপকারটা কিরকম হবে আমি একটা উদাহরণ দিয়ে বলি। যদি কোনো মোটিভেশনাল স্পিচ দেওয়া হয় কোথাও, কোনো একজন গেস্ট এসে যাকে আমরা চিনি না, তিনি যতক্ষণ কথা বলেন আমরা কিন্তু একদম মনোযোগ সহকারে তার কথাগুলো শুনি। নতুন মানুষ, নতুন একটা জায়গায় আমরা অনেকক্ষণ ধরে তার কথাগুলো শুনতেই থাকি এবং যতক্ষণ শুনি ততক্ষণ মনে হয় যে তিনি যেন এখানে অমৃত ছড়াচ্ছেন। ঠিক সেইভাবেই আমি যখন একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যাব, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাকে কিন্তু খুব মানে ওইরকম করেই রিসিভ করবে যে আসলে স্যার মনে হয় বা আমার শিক্ষক মনে হয় আমাদেরকে নতুন কিছু দিচ্ছে এবং নতুন করে আমাদেরকে আবার জাগরণ করাচ্ছে। স্যার, আমি আপনার আরেকটা কথার সাথে আপনি একটা প্রশ্ন করছিলেন সুফিয়া ম্যাডামকে, আমি তার প্রেক্ষিতে একটা কথা বলি। সেটা হলো, আপনি বলছিলেন যে জাতীয়করণ এবং বদলি এই দুটার মধ্যে আপনি কোনটা আগে চান। আমি ওনার কথার সাথে সম্পর্কে একটা কথা বলছি। সেটা হলো জি জি যে বদলি এবং জাতীয়করণ দুটোই আমাদের জন্য খুবই প্রয়োজন। তবে বদলি হচ্ছে আমরা যারা দূরের শিক্ষক আছি তাদের জন্য হচ্ছে বেঁচে থাকার লড়াই, আর জাতীয়করণ হলো ভালো থাকার লড়াই। তাহলে এখন আপনার মাধ্যমে আমি বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে আমাদের বেঁচে থাকাটা জরুরি নাকি ভালো থাকাটা জরুরি। আমি আমি দর্শনে, আপনি যেহেতু দর্শনের শিক্ষক, আমি এটা বুঝতে পারছি। আর আপনি এটা ভালো জানেন যে অস্তিত্ব সারসত্তার পূর্বগামী। স্যার, আমি আপনার কথাটা বুঝতে পারছি যে বেঁচেই যদি না থাকি ভালো থাকবো কিভাবে। জি স্যার, মানে এই যে দর্শনে একটা কথা আছে যে অস্তিত্ব সারসত্তার পূর্বগামী। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার অস্তিত্ব আছে, আজ মানে আমার বাকি সব আছে। অস্তিত্ব আছে তো সব আছে, অস্তিত্ব নাই কিছু নাই। তো আমার কাছে মনে হয় যে বদলিটা আমাদের জন্য বেঁচে থাকার লড়াই। তো এই কারণে বদলিটা অতীব জরুরি। আর বদলি দিলে প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি উপকৃত হবে, কারণ নতুন নতুন মুখ পাবে এবং তারা এই মোটিভেশনাল স্পিচের মতো তারা আমাদেরকে ওইভাবে রিসিভ করবে। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার। আরেকটু সময় আমাদের সাথে থাকুন। আমি একেবারে শেষবারের মতো সুফিয়া আক্তার ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, শুনতে পাচ্ছেন? ম্যাম, সেই বরাবরের মতো বলতে হয় আপনি একজন নারী শিক্ষক। আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য নারী শিক্ষক কিন্তু কর্মরত আছে। যদিও নারীদের জন্য শিক্ষকতা পেশাটি অত্যন্ত মানে পারফেক্ট পেশা, তারপরেও এই বদলি জটিলতাই কিন্তু অনেকের জন্য যন্ত্রণাদায়কও হয়ে উঠেছে। এখন সকল নারী শিক্ষকের পক্ষে হয়ে আপনি এই বর্তমান সরকারের কাছে কি প্রত্যাশা করেন? স্যার, এই বিষয়ে আমি আমার পারিবারিক একটা কথা শেয়ার করি। খুবই আসলে ট্র্যাজিক। একজন মা হিসেবে, যেমন আমি চলে আসার পরে একদিন আমার বড় সন্তানকে জিজ্ঞাসা করছি যে বাবা, সে অনেক মানে ভালো কথা বলে সবসময়, কিন্তু একদিন আসার পরে বলছে যে, আমি জিজ্ঞাসা করছি যে বাবা তুমি কেমন আছো, তা সে অবশ্য কখনো রাগারাগি করে না, মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে যে আম্মু, তুমি চলে যাওয়ার পরে আমি কোনোদিনও 3 বেলা খেতে পারি না। এই কথা শোনার পরে স্যার আমি উত্তরটা কি দিব বলেন? আমি তো একজন শিক্ষক, তার থেকে সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা। আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি স্যার, যে আমি আমার সন্তানকে, আমি চলে আসার পরে আমার সন্তান, মানুষ প্রতিদিন 3 বেলা খায়, কিন্তু সে একদিনও 3 বেলা খেতে পারে না। সে বলছে যে আম্মু, কোনোদিন 2 বেলা খাই, কোনোদিন 1 বেলা খাই, কোনোদিন 1.5 বেলা খাই, মানে টোটালি আমি 3 বেলা খেতে পারি। আপনার মাধ্যমে স্যার আমি এই মেসেজটা আমাদের নতুন গভর্নমেন্টের কাছে আমি পৌঁছাতে চাই যে আমার মতো এরকম যারা তাদের সন্তানকে দূরে রেখে নীরবে নিভৃতে কাঁদছে। আমাদের বিগত সরকার আমাদেরকে বদলি দিবে দিবে করে 2 বছরের বেশি সময় আমাদেরকে এই নাটক করে আমাদের পারস্পরিক বদলি দিয়েছে, কিন্তু আমরা স্যার এটার অবসান চাই।
আমাদের যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আসার পরে আমাদের যে পারস্পরিক বদলিটা পরিবর্তে ওনারা বলেছে যে আমাদেরকে শূন্য পদের বদলিটা দিবে। গত 26, 25 এবং 26 তারিখে একটা মানববন্ধন করার পরে মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আদেশ দিয়েছেন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে যে এটা শূন্য পদে বদলিটা দেওয়ার জন্য। এখন সেটা ওনারা বলছেন আমাদের শিক্ষকরা, এই যে বদলি প্রত্যাশী শিক্ষকরা প্রায় প্রতিদিনই সপ্তাহে 3 বার 4 বার করে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, এবং সেখানে গেলে আমাদের যে শিক্ষা যে কর্মকর্তা আছেন, বদলি সংশ্লিষ্ট যারা কাজ করছেন আমলারা, ওনারা বলছেন যে হ্যাঁ আপনাদের কাজটা চলমান, আপনাদের শিক্ষা উপদেষ্টা আদেশ দেওয়ার পরে আপনাদের কাজটা চলছে, আপনাদের চূড়ান্ত খসড়াটা তৈরি হয়ে গেছে, আপনারা পাবেন, আপনাদের কাজ চলমান, আপনাদের হচ্ছে। এটা শুনতে শুনতে স্যার আজ মাসের 23 তারিখ, দেখেন এখনো কিন্তু আমরা শূন্য পদের বদলিটা প্রজ্ঞাপনটা পাচ্ছি না। অথচ আমাদের সন্তানগুলো স্যার কান্না করছে, আমাদের সংসার ভেঙে যাচ্ছে, আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনার মাধ্যমে যে আমাদের এই দাবিগুলা, এই যে আশ্বাস প্রশ্বাস, এটার বাস্তবায়ন চাই। আমরা শূন্য পদে বদলির প্রজ্ঞাপন দেখতে চাই স্যার। আমার সন্তান যেন না খেয়ে থাকে, না খেয়ে যেন না থাকে, আমাদের পরিবার যেন আর ভেঙে না যায়, আমাদের যেন আর কোনো মহিলা শিক্ষক বলেন পুরুষ শিক্ষক বলেন বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, এটা যেন না হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই অনার্থিক বিষয় শূন্য পদে বদলির প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করেন, এটা অতি শীঘ্রই প্রকাশ করেন। আমরা যেন অতি দ্রুত এই বদলি শূন্য পদে বদলির পরিপত্র দেখতে পাই, তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারি। আমরা যদি সুস্থ থাকি, আমাদের পরিবার যদি ভালো থাকে স্যার, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে স্যাটিসফ্যাকশন থাকতে পারি, আমরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে সুষ্ঠু পাঠদান করতে পারি শ্রেণীকক্ষে। আমি কিন্তু আপনাকে এর আগেও বললাম যে আমি কিন্তু স্যার 100% না, আমি কোনোভাবেই মানসিকভাবে সুস্থ থাকতে পারি না, আমি পাঠদান করাতে পারি না, কারণ আমার মেন্টালি থাকে সবসময় যে আমার ওই সন্তান কি করছে, আমি এই সন্তান কি করছে, তারা সিকিউর পাচ্ছে কিনা, তারা খাবার পাচ্ছে কিনা, তারা ঠিকভাবে আছে কিনা, আমি কবে যেতে পারবো পরিবারে, আমার মেন্টালি এটাই কাজ করে, আমি সুষ্ঠুভাবে পাঠদান করাতে পারি না। এটা হচ্ছে না স্যার, কোনোভাবেই হয় না, কখনো ফোর্সফুলি কোনো কাজ কিন্তু আপনি করাতে পারেন না। এখন যদি আমাদেরকে এই শূন্য পদের ইয়েটা বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু আমাদের সকলের জন্য, সকল বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা প্রতীক্ষায় আছে কবে আমাদের এই বদলির পরিপত্র আসবে, কবে এটার বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই, আমরা বাড়ি ফিরতে পারবো। আমাদের কিন্তু এর আগে একটা দেখিয়েছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে পারস্পরিক যে বদলি, সেটা সফটওয়্যারের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তাহলে সফটওয়্যারের কাজ যদি শুরু করে দেয় স্যার, তাহলে তো এটা আমাদের জন্য খুবই সহজ। আমাদের এই পারস্পরিক বদলির সেটা সংস্কার করে শূন্য পদের বদলিটা, আর নীতিমালা কিন্তু স্যার অলরেডি রেডি করা আছে, সেটা সংস্কার করে শূন্য পদ করে এটা কিন্তু আমাদের পরিপত্র যদি আমাদের গেজেট আকারে প্রকাশ করে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই খুবই ভালো হবে স্যার, খুবই মঙ্গলজনক হবে, সকল দিক থেকে আমরা সুস্থ থাকতে পারি। ম্যাম, আমরাও প্রত্যাশা করি আপনাদের এই মানবিক যে বিপর্যয় ঘটেছে শিক্ষকতার মহান পেশায় এসে, এবং পরিবার পরিজন ছেড়ে যে দুঃখ দুর্দশা এবং হতাশাগ্রস্ত জীবন আপনারা পার করছেন, এই অবস্থা থেকে খুব দ্রুতই অবসান করবেন, এবং আপনাদের ভিতরে যার যে শিক্ষা দীক্ষা এবং জ্ঞান গর্ব আছে, তার সবটুকু আলো হিসেবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন নিজ এলাকায়, নিজ গণ্ডির ভিতরে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শিক্ষার আলোর এই পর্দায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।